দেখ অডিওটা দেখ ঠিক আছে কিনা, ঠিকঠাক শুনতে পাচ্ছিস? না অন্য রুমে নেই, ওই রুমেই আছি, কিন্তু বোর্ডটা একটু সেটআপটা চেঞ্জ করেছি, আর ওই জানলার পিছন দিয়ে কাঁচগুলো দিয়ে আলো আসতে বলে পর্দাগুলো দিয়ে দিয়েছি। হ্যাঁ, পর্দা এখন খোলা ছিল আর কি। বোর্ডটাকে একটু স্ট্রেট লাগছে, সোজা লাগছে। আগে বোর্ডটা একটু হেলানো ছিল, এখন বোর্ডটা একটু সোজা করেছি। ঠিক আছে না? অসুবিধা হচ্ছে কোনো, সেটা আগে বল। শুভ, আচ্ছা, বোর্ডটা একদম স্ট্রেট করে দিয়েছি। নীলু আছিস? চলো তাহলে আজকে আমরা নেক্সট শুরু করি টপিক। আচ্ছা, এক মিনিট ওয়েট করো, আমি কালিগুলো পেনে একটু ভরে নিই। তোমাকে যারা যারা লাইভ আসেনি তারা চলে আসুক। আচ্ছা, এরপরে নেক্সট ডে পড়া করবো যেটা আগের দিন পড়িয়েছি, রবিবার যেটা পড়িয়েছি আর আজকে যেটা পড়াচ্ছি
এই দুটো পড়া একসাথে ধরবো আমি। কবে বলেছি বলতো? বৃহস্পতিবার রাত্রি 9টা। বৃহস্পতিবার রাত্রি 9টা থেকে আমি থাকবো, ঠিক আছে? যাদের 9টা থেকে হবে তারা 9টার সময় জয়েন করবি। গুগল মিটের লিঙ্ক আমি দিয়ে দেবো, বা টিচমিন্ট, যেটা খুশি, যেটা ভালো হবে বুঝবো সেটা করবো। গুগল মিটই করবো প্রথম দিনটা, লিঙ্কটা দিয়ে দেবো, তোরা লিঙ্কে ক্লিক করে অ্যাড হয়ে যাবি। তারপর যাদের ঠিক 9টায় হবে না, কারোর হয়তো 9:15, ঠিক আছে, সে 9:15 সময় জয়েন করবি নিজেকে, আর কারো 9:30 পর, সে 9:30 পর জয়েন হবে, ঠিক আছে? কারণ সবার পড়া তো আর একসাথে ধরা যাবে না, একে একে ধরতে হবে। তাহলে একে একে ধরতে হলে সময় লাগবে। যারা প্রথম দিকে জয়েন করবি তাদেরকে প্রথম দিকে পড়া ধরে নেবো, যারা শেষের দিকে জয়েন হবি তাদের শেষের দিকে পড়া ধরবো। পড়া ধরার ক্লাসে কিন্তু সবাইকে অ্যাটেন্ড থাকতেই হবে। না থাকলে কিন্তু সেক্ষেত্রে গার্জেনকে কল করতে হবে যে কেন তুমি পড়া ধরার ক্লাস অ্যাটেন্ড করতে পারোনি, তার সঠিক কারণ আমাকে জানাতে হবে। নচেত তারপরের দিনের ক্লাস আমি তাকে করতে দেবো না, গ্রুপ থেকে বের করে দেবো। হ্যাঁ, আমি কিছুদিন ওয়েট করছিলাম যে দেখি যদি অফলাইন শুরু হয়ে যায় তাহলে আর পড়াশোনার ক্লাস দেবো না, কিন্তু এখন তো শুরু হচ্ছে না। তবে হ্যাঁ, খুব দেরি নেই অফলাইন শুরু হতে, হয়ে যাবে। তবে আমি যা বুঝছি এখন যতদিন না হয় ততদিন তো আমাদের করতে হবে, ধর পড়া তো দিতেই হবে, তাছাড়া তো রেডি তো হবে না। চলো, আমাদের আগের দিনে আধানের নামকরণ পর্যন্ত হয়েছিল, বা ধনাত্মক আধান এবং ঋণাত্মক আধান। আজকে আমরা পড়ব কুলম্বের সূত্র। আমি আগের দিন কুলম্বের সূত্র ডিটেইলস পড়াইনি, কিন্তু হয়তো অল্প আলোচনা করেছিলাম। মহাকর্ষ সূত্র আর কুলম্বের সূত্রের তুলনা করতে গিয়ে সেখানে কুলম্বের সূত্রের গাণিতিক রূপ আমি তোমাদেরকে দেখিয়েছিলাম, কিন্তু আজকে আমরা ডিটেইলে কুলম্বের সূত্র পড়ব। তো প্রথমে হেডিং করো কুলম্বের সূত্র। কুলম্বের সূত্র বা কুলম্বস ল, বা স্থির তড়িৎ সংক্রান্ত কুলম্বের সূত্র, বা কুলম্বস ল অফ ইলেকট্রোস্ট্যাটিক্স, যেটা খুশি। কুলম্বের সূত্র, ঠিক আছে? বেশ, আচ্ছা শুনে রাখ তাহলে। যখনই কোনো একটা টপিক আমি শুরু করব, তোরা সেটাকে মন দিয়ে শুনবি, বুঝবি এবং লিখবি। সব কিছু যখনই হয়ে যাবে তখনই কিন্তু সে ডান করে দিবি বা নেক্সট করে দিবি। হ্যাঁ, তাহলে আমি আর বেশিক্ষণ ওয়েট করতে হবে না আমাকে তোদের জন্য। বেশ, কোনো একজন ডান বা নেক্সট করলে হবে, কারণ একজনের হচ্ছে মানে বাকিদেরও হয়ে যাবে, কয়েক মিনিটের হয়তো এদিক ওদিক হতে পারে, ঠিক আছে? কুলম্বের সূত্র কি ছিল মন দিয়ে শুন। কুলম্বের সূত্র ছিল দুটি আধানের মধ্যে যে তড়িৎ বল কাজ করছিল, দুটি আধানের মধ্যে যে তড়িৎ বল কাজ করছিল সেই বলের মান বিজ্ঞানী কুলম্ব আবিষ্কার করেছিলেন। যেমন দুটি ভরযুক্ত কণার মধ্যে যে আকর্ষণ বল কাজ করে তা বিজ্ঞানী নিউটন আবিষ্কার করেন মহাকর্ষ সূত্রের সাহায্যে। একই রকম ভাবে দুটি তড়িৎ আধানের মধ্যে যে বল কাজ করে, দুটি তড়িৎ আধানের মধ্যে যে বল কাজ করে সেই বলের মান নির্ণয় করেন বিজ্ঞানী কুলম্ব তার কুলম্বের সূত্রের সাহায্যে। বেশ, এখানে মহাকর্ষ সূত্রের সাথে কুলম্বের সূত্রের কিছু পার্থক্য আছে। কি পার্থক্য? পার্থক্য এটাই যে মহাকর্ষ সূত্র যেহেতু দুটো ভরের মধ্যে কাজ করে, আর ভর প্রকৃতিতে এক রকমেরই, তাই মহাকর্ষ বলও এক রকমেরই, যেটা হচ্ছে কেবলমাত্র আকর্ষণধর্মী বল। কিন্তু
কিন্তু তড়িৎ আধান এক প্রকারের নয়, তড়িৎ আধানের কিন্তু প্রকারভেদ রয়েছে। তড়িৎ আধান তোমরা দেখতে পেলে আগের দিনে যে তড়িৎ আধান হচ্ছে দুই প্রকারের। কি কি না, ঋণাত্মক তড়িৎ আধান আর ধনাত্মক তড়িৎ আধান, অর্থাৎ দুই ধরনের আধান রয়েছে। বিজ্ঞানীরা বলেছেন যে সম আধান অর্থাৎ একই প্রকৃতির আধান পরস্পরকে আকর্ষণ করবে, আর ভিন্ন একই প্রকৃতির আধান পরস্পরকে বিকর্ষণ করবে, আর ভিন্ন প্রকৃতির আধান পরস্পরকে আকর্ষণ করবে। অর্থাৎ কুলম্বের সূত্র থেকে আমরা যে বলের মান নির্ণয় করব, কুলম্বের সূত্র থেকে আমরা যে বলের মান নির্ণয় করব, সেই বলটা হচ্ছে দুই ধরনের বল, আকর্ষণধর্মী বল, বিকর্ষণধর্মী বল। আচ্ছা, আকর্ষণ আর বিকর্ষণ বল কি না, তোমরা ক্লাস 8 এ পড়েছিলে বলের প্রকারভেদে আকর্ষণধর্মী বল আর বিকর্ষণধর্মী বল। এই আকর্ষণধর্মী বল বা বিকর্ষণধর্মী বল দুটি আধানের মধ্যবর্তী সংযোগ সরলরেখা বরাবর কাজ করে। বল তো একটা ভেক্টর রাশি, ওর মান এবং দিক দুটোই আছে। তাহলে কুলম্ব সেই বলের মান বার করছেন এবং সঙ্গে সঙ্গে তার দিকও বলছেন। যেহেতু বল একটা ভেক্টর রাশি, তাই ওর মানও থাকবে এবং দিকও থাকবে। তাহলে কুলম্বের বলটা দুটি আধানের মধ্যে কাজ করছে কি বরাবর না, দুটি আধানের সংযোগকারী সরলরেখা বরাবর। দুটো আধানকে যদি আমরা একটা রেখা দিয়ে যুক্ত করে দিই, ওই রেখা বরাবর বলটা কাজ করবে। যদি একই আধান হয়, বিকর্ষণ বল কাজ করবে। বিকর্ষণ বলের অর্থ কি না, পরস্পরকে দূরে সরিয়ে দিতে চাইবে। একই আধান হলে বা সম প্রকৃতির আধান হলে তারা পরস্পরের উপর বিকর্ষণ বল প্রয়োগ করে পরস্পরকে দূরে সরিয়ে দিতে চাইবে। আবার যদি বিপরীত আধান নিই, অর্থাৎ একটা ধনাত্মক একটা ঋণাত্মক, তখন দেখব ওদের মধ্যে আকর্ষণধর্মী বল কাজ করছে। এই আকর্ষণ কথার অর্থ পরস্পরকে কাছে টেনে নেবে ওই সংযোগকারী সরলরেখা বরাবর। তাহলে বল কাজ করবে সংযোগকারী সরলরেখা বরাবর। বল দুই প্রকারের, আকর্ষণধর্মী বল, বিকর্ষণধর্মী বল। আকর্ষণ বল বিপরীত আধানের মধ্যে কাজ করবে এবং পরস্পরকে কাছে টানবে। বিকর্ষণধর্মী বল একই আধানের মধ্যে কাজ করবে, পরস্পরকে দূরে সরাবে। ওকে, আচ্ছা বল, এতক্ষণ তো যা কিছু বললাম বুঝতে পেরেছিস? কিছু লিখিনি, শুধু বলেছি। তো যা বলেছি সব ঢুকেছে মাথায়? তাহলে দেখ যদি মাথায় ঢুকেছে। ওকে, আচ্ছা দেখ, তাহলে এই একটা তড়িৎ আধান, বিন্দু আধান। কুলম্বের সূত্র কিন্তু প্রযোজ্য বিন্দু আধানের ক্ষেত্রে, আধান সমষ্টির ক্ষেত্রে প্রযোজ্য নয়। অনেকগুলো আধান একসাথে আছে, সেক্ষেত্রে কুলম্বের সূত্র প্রযোজ্য নয়। কুলম্বের সূত্র বিন্দু আধানের জন্য, দুটি বিন্দু আধানের মধ্যে কাজ করবে, ঠিক আছে? আর সমষ্টির জন্য আমরা অন্য ক্যালকুলেশন পদ্ধতি ব্যবহার করা হয়, ক্লাস 12 এ গিয়ে শিখবে, এখন নয়, এখন জাস্ট কুলম্বের সূত্র। তাহলে এখানে আমরা একটা Q1 আধানকে নিয়েছি, এর থেকে খানিকটা দূরে আমরা Q2 আধানকে নিয়েছি। অর্থাৎ Q1 এবং Q2 দুটি বিন্দু আধান পরস্পর থেকে আর দূরে অবস্থান করছে। তাহলে বিন্দু আধান দুটির মান কত? Q1 এবং Q2, আর এদের মধ্যে দূরত্ব কত? R। আচ্ছা, দুটোকে আমি একই আধান নিচ্ছি, এটাও প্লাস নিচ্ছি, এটাও প্লাস নিচ্ছি। সম আধান
পরস্পর পরস্পরকে বিকর্ষণ করে, সম আধান পরস্পর পরস্পরকে বিকর্ষণ করে। হ্যাঁ তোরা আঁকবি, শুরু করে দে আঁকতে, একদম একদম বোর্ড ওয়ার্ক কর আমার সাথে সাথে আঁকা। তাহলে সম আধান পরস্পর পরস্পরকে বিকর্ষণ করবে। বিকর্ষণ করার অর্থ কি? কাছে নিয়ে আসা না দূরে সরিয়ে দেওয়া? বিকর্ষণ করার অর্থ হচ্ছে দূরে সরিয়ে দেওয়া, অর্থাৎ পরস্পর পরস্পরকে দূরে সরিয়ে দিতে চাইবে, অর্থাৎ এই দিকে বলগুলো কাজ করবে। ওকে, ধর Q1 Q2 কে দূরে সরিয়ে দিতে চাইছে ঠেলে। দূরে সরাতে গেলে ঠেলবি না টানবি? না, দূরে সরাতে গেলে ঠেলতে হয়, আর কাছে নিয়ে আসতে হলে টানতে হয়। এক্ষেত্রে +Q1 +Q2 কে দূরে সরিয়ে দিবে, তাই এর উপর ঠেলা বল প্রয়োগ করবে, যার ফলে বলটা এই দিক কাজ করবে F। আমরা নাম দিতে পারি, যে 2 এর উপর বলটা কাজ করছে 1 নম্বর দ্বারা, তাই বলটার নাম F21। এভাবে নোমেনক্লেচার বা নামকরণ করা যেতে পারে। আচ্ছা, আবার Q1 এর উপর যে বলটা কাজ করছে সেটা Q2 প্রয়োগ করছে। Q2 চাইছে Q1 কে দূরে সরিয়ে দিতে, তাই বলটা কাজ করছে F। এবং F টার মান কত হবে? F টার মান হবে 1 এর উপর কাজ করছে 2, তাই 1 2। তাহলে দুটো বলের কি নাম রাখলাম? F21 2 নম্বর আধানের উপর 1 নম্বর আধানের বল, আর একটা F12 1 নম্বর আধানের উপর 2 নম্বর আধানের বল। ঠিক আছে, দুটো বলের আমরা নামকরণ রেডি করে নিলাম। আর দুটো আধানের মধ্যবর্তী দূরত্ব কত? না r। তাহলে পরিষ্কার হয়ে গেল, দুটি আধান আছে, একটি +Q1 আর একটি +Q2। আধান দুটির মাঝে দূরত্ব কত আছে? না r। Q1 Q2 এর উপর যে বিকর্ষণ বল প্রয়োগ করছে তার মান কত? F21। আবার Q2 Q1 এর উপর যে বিকর্ষণ বল প্রয়োগ করছে তার মান কত? না F12। এখন আমি ধরে নিলাম যে F12 আর F21 তো সমান, তাই F ধরে নিচ্ছি। যে আধান দুটির মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বল, এক্ষেত্রে সম আধান নিয়েছি তাই বলবো বিকর্ষণ বল, এর মান হচ্ছে F। অর্থাৎ আধান দুটির মধ্যে ক্রিয়াশীল বলের মান F। আধান দুটি Q1 Q2, মাঝের দূরত্ব r। বেশ, তাহলে আমরা এই ক্ষেত্রে কুলম্বের সূত্র অ্যাপ্লাই করতে পারবো। তার আগে আমরা কুলম্বের সূত্রটা জেনে নেব। কুলম্বের সূত্রটা কি। তাহলে লিখবো আমরা কুলম্বের সূত্র। দেখো সূত্রটা কি বলছে কুলম্ব। লেখো। আর এই আধান দুটোকে আমরা যে কোনো মাধ্যমে রাখতে পারি, বায়ু মাধ্যমে রাখতে পারি, অন্য কোনো নির্দিষ্ট মাধ্যমে রাখতে পারি। আর বায়ু মাধ্যমে রাখা মানে ওটাকে ধরা হয় শূন্য মাধ্যম। কি ধরা হয়? শূন্য মাধ্যম। তাহলে এই আধান দুটো এখানে কোনো মাধ্যম কাজ করছে, আমি ধরে নিলাম এটা শূন্য মাধ্যম বা বায়ু মাধ্যম। শূন্য বা বায়ু মাধ্যম। মিডিয়ামটা কোথাও তো রাখতে হবে আধানগুলোকে। শূন্য মাধ্যমকে ধরা হয় ফিজিক্সে বায়ু মাধ্যম, আর বায়ু মাধ্যমকে ধরা হয় শূন্য মাধ্যম। এছাড়াও টিনে রাখতে পারিস, লোহায় রাখতে পারিস, জলে রাখতে পারিস, আধানকে যে কোনো জায়গায় রাখতে পারিস, তার সাথে কোনো সং নেই। তার সাথে বলের সং আছে, কিন্তু রাখতে তুই যে কোনো জায়গায় পারিস। মাধ্যমের উপর কিন্তু বলের মানের পরিবর্তন হবে। আসছে, লেখো। যে কোনো মাধ্যমে থাকা দুটি স্থির বিন্দু আধানের মধ্যে দুটি স্থির বিন্দু আধানের মধ্যে কার্যকর আকর্ষণ বা বিকর্ষণ
দুটোই কাজ করতে পারে। আমরা সূত্রটা লিখছি, আর এই যে সূত্রটা লেখার পরে আমরা যে ছবিটা এঁকেছি সেটা অনুযায়ী বলবো বিকর্ষণ বল কাজ করছে। বাট কুলম্বের সূত্রে দুটো কথাই দেওয়া উচিত, আকর্ষণ বা বিকর্ষণ। আকর্ষণ বা বিকর্ষণ বল, আকর্ষণ বা বিকর্ষণ বল। এবারে কুলম্ব সূত্রটা বলছে আকর্ষণ বা বিকর্ষণ বল তাদের তাদের আধানের তাদের আধানের গুণফলের, আগের দিন বলেছিলাম মনে আছে কথাটা, তাদের আধানের গুণফলের আধানের গুণফলের সমানুপাতিক এবং আধান দুটির মধ্যবর্তী দূরত্বের বর্গের এবং আধান দুটির মধ্যবর্তী দূরত্বের বর্গের এবং আধান দুটির মধ্যবর্তী দূরত্বের বর্গের, মধ্যবর্তী দূরত্ব কত আর তার বর্গ কত, বর্গ মানে স্কয়ার, আর স্কয়ার, তাহলে সেই বলটা আর স্কয়ারের ব্যস্তানুপাতিক, আধান দুটির মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। বাস, এটাই হচ্ছে আমাদের কুলম্বের সূত্র। বল সূত্রের বিবৃতি বা সূত্রের রূপটা বোঝা গেছে? এটা হচ্ছে সূত্রের রূপ বা বিবৃতি। বোঝা গেলে আমরা চলে যাব এখান থেকে গাণিতিক রূপে। ওকে, বেশ, তাহলে আমরা সূত্রটা মুছে দিচ্ছি। হ্যাঁ, থাকবে? আচ্ছা থাক, সূত্র থাকলে সুবিধা হবে বলতে আমার। তাহলে এরপরে আমরা হেডিং করবো ছোট্ট করে গাণিতিক রূপ। কি হেডিং করবো? গাণিতিক রূপ। চলো তোমরা সবাই হেডিং করো, কুলম্বের সূত্রের গাণিতিক রূপ। ওকে, ছবি তো রেডি, এটা গাণিতিক রূপের জন্য। বাস গাণিতিক রূপ দেওয়া আছে, ছবিটা এঁকে নেবি। দেখ, পরিষ্কার বলে দেবো যে ধরি দুটি বিন্দু আধান Q1 ও Q2। স্টেপগুলো আগে দেখ, দিলে একদম পাতি দেখে দেখে। প্রথমে ধরি Q1 ও Q2 দুটি সমপ্রকৃতির বিন্দু আধান বা দুটি ধনাত্মক বিন্দু আধান। কি বলবি? সমপ্রকৃতির বলতে পারিস বা ধনাত্মক বলতে পারিস। সমপ্রকৃতির বললে যা অর্থ আসবে, ধনাত্মক বললেও সেই অর্থ আসবে, ঋণাত্মক বললেও সেই অর্থ আসবে। তাহলে দুটি সমপ্রকৃতির বিন্দু আধান, যার ধরি Q1 Q2 দুটি সমপ্রকৃতির বিন্দু আধান, কমা, এদের মধ্যে রৈখিক দূরত্ব
মানে সরলরৈখিক দূরত্ব। এদের মধ্যে এই যে এইখান থেকে এতটা, এদের মধ্যে রৈখিক দূরত্ব r, এবং আধান দুটির মধ্যে ক্রিয়াশীল বল কাজ করছে তো নাকি, ক্রিয়াশীল বল F হলে বাস কি বলে দিলাম, আধান দুটির মান বলে দিলাম, Q1 Q2, প্রকৃতি বলে দিয়েছি সমান, দূরত্ব বলে দিয়েছি আর মধ্যবর্তী ক্রিয়াশীল বলের মান ধরে নিয়েছি F। বাস, তাহলে এবার আমরা কুলম্বের সূত্রে যে ভাষা সেটা ব্যবহার করব। প্রথমে আমরা ব্যবহার করব এইটুকু, এই যে বল কি আধান দুটির গুণফলের সমানুপাতিক, এটি 1 নম্বর। বল কে না বল কি না 1 নম্বরে আধান দুটির গুণফলের সমানুপাতিক। তাহলে নিচে লিখবো আমরা কুলম্বের সূত্রানুসারে কি বললো 1 নম্বরে কুলম্ব, বল আধানের গুণফলের সমানুপাতিক, অর্থাৎ বল আধানের গুণফলের সমানুপাতিক, বল আধানের গুণফলের সমানুপাতিক। আর নিয়ম অনুসারে ব্র্যাকেটে আমাকে লিখতে হবে যখন r ধ্রুবক। ঠিক আছে, rটা যদি কনস্ট্যান্ট হয়, অর্থাৎ আমি যদি ডিসটেন্সটা বাড়ানো বা কমানো না করি, ধ্রুবক রেখে দিই, দুটো আধানকে ফিক্সড করে দিই, তবেই কিন্তু এটা আমি বলতে পারবো F ভ্যারিসিয়াস Q1 Q2, বল আধানের গুণফলের সমানুপাতিক, বল আধানের গুণফলের সমানুপাতিক। মিলছে কথাটা? আচ্ছা, আর কি বললো, আবার কি বললো না, আবার বললো যে বল আধান দুটির মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এই যে মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, এটা ছিল 2 নম্বর কথা। বল মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্ত, তাহলে বল মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্ত, বল মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্ত। ব্যস্তানুপাত সমানুপাত, অর্থাৎ বাড়বে বাড়বে মানে বাড়লে বাড়বে, কমলে কমবে, অর্থাৎ Q1 Q2 এর মান যদি বাড়ে তাহলে F এর মান বাড়বে, আর R এর মান যদি বাড়ে তাহলে F এর মান কমবে। তাহলে প্রযুক্ত বল বা ক্রিয়াশীল বল আধান দুটির গুণফলের সাথে সমানুপাতিক, আধানের পরিমাণ যত বাড়বে বলের পরিমাণও তত বাড়বে। আবার দূরত্বের সাথে ব্যস্তানুপাতিক, অর্থাৎ দূরত্ব যত বাড়বে বলের মান তত কমবে, দূরত্ব যত বাড়বে বলের মান তত কমবে। আর এটার সময় বলে দিতে হবে যখন Q1 ও Q2 ধ্রুবক। ওকে, এবারে আমরা এই দুটো সমীকরণকে যৌগিক ভেদের নিয়ম ব্যবহার করব। যৌগিক ভেদের নিয়ম, কি নিয়ম না যৌগিক ভেদের নিয়ম। চলো তাহলে উপরটা আমি এখানে মুছে দিচ্ছি, সূত্রটা আমার এখন দরকার হবে না। দেখো এবার চলো কি লিখবো আমরা, যে যৌগিক ভেদের সূত্র অনুসারে এই দুটোকে ভেদের নিয়মে যুক্ত করে দেবো। যৌগিক ভেদের সূত্রানুযায়ী, যৌগিক ভেদের সূত্রানুযায়ী বাম পক্ষে কি আছে F, তারপরে ভ্যারিসিয়াস, ডান পক্ষটা গুণ হয়ে যাবে, গুণ হলে কি আসবে Q1 Q2 ডিভাইড বাই R স্কয়ার। আর এটা যখন বলবো তখন ব্র্যাকেটে এরা সবাই পরিবর্তনশীল, যখন গ্যাসের সূত্র সময় পড়েছি এই কথাগুলো, আর Q1 ও Q2 পরিবর্তনশীল।
ইন্ডিভিজুয়ালি হলে কনস্ট্যান্ট আর টোটালটা একসাথে হলে পরিবর্তনশীল। ওকে, নিশ্চয়ই এরপরও বাকিটা জানিস যে সমানুপাতিক চিহ্ন দিয়ে সম্পর্ক প্রকাশ করা যায়। এটা হচ্ছে কুলম্বের সূত্রের রূপ, কিন্তু এখান থেকে তো বলের মান বার করা যাবে না। মান বার করতে হলে সমানুপাতিক চিহ্নকে তুলে সমান চিহ্ন আনতে হবে। আর আমরা তো জানি যে সমানুপাতিক চিহ্নকে তুলে সমান চিহ্ন আনতে হলে ডান দিকে রাশিকে একটা ধ্রুবক দিয়ে গুণ করতে হয়। সেই ধ্রুবকটা হবে এখানে কুলম্ব ধ্রুবক, কুলম্বের ধ্রুবক। F equals to C into C করতে পারিস, K ও করতে পারিস, C into Q1 Q2 by R square। আমি কুলম্বের নাম অনুসারে C নিলাম, তাহলে F সমান C into Q1 Q2 by R square। F সমান C into Q1 Q2 by R square। এইটি হচ্ছে কুলম্বের সূত্র। আর ব্র্যাকেটে লিখে নেব C হলো কুলম্বের ধ্রুবক, C হলো কুলম্বের ধ্রুবক। হ্যাঁ, আমরা জানবো C এর সম্বন্ধে, C এর মান সম্বন্ধে আমরা জানবো। এটি হচ্ছে কুলম্বের সূত্রের গাণিতিক রূপ, আর এইটি হচ্ছে কুলম্বের সূত্রের মান নির্ণয়ের ফর্মুলা। বল, আমার কুলম্বের সূত্র, বিবৃতি এবং তার গাণিতিক রূপ বলা হয়ে গেছে। এবারে কুলম্বের ধ্রুবক এর মান সম্বন্ধে আমরা পরে আসছি, সেটা আমার এখন প্রশ্ন নয়। আমার প্রশ্ন কুলম্বের সূত্র এবং তার গাণিতিক রূপ এটা বুঝতে পেরেছিস কিনা। স্টেপ বাই স্টেপ, ধাপে ধাপে শিখতে হবে। আমি তো বলেই দিলাম সি এর পরিবর্তে কে লেখা যায়। শুধু কে নয়, এ থেকে জেড পর্যন্ত যে কোনো অক্ষরই লেখা যায়। এ থেকে জেড পর্যন্ত যে কোনো, এ বি সি ডি করে জেড পর্যন্ত যে কোনো অক্ষর তুমি নিতে পারো ওখানে। বেশ, তাহলে আমাদের কুলম্বের সূত্রের গাণিতিক রূপ বোঝা গেছে। এবার আমরা চলে আসব কুলম্বের সূত্রের এই সূত্রটা, এই সূত্রটা এটা সিজিএস এ একরকম দেখতে হয়, এটা এসআই আর একরকম দেখতে হয়। সিজিএস এসআই কি বলে না, সিজিএস এসআই হলো পরিমাপ পদ্ধতির একটা একক। ভিন্ন ভিন্ন পদ্ধতিতে পরিমাপ করা যায়। তো যেমন দৈর্ঘ্য মাপছিস, এসআই এ যদি 1 মিটার হয়, সিজিএস হবে 100 সেন্টিমিটার। তো 1 আর 100 তো আলাদা জিনিস। হ্যাঁ অবশ্যই, তাই তো মিটার আর সেন্টিমিটারও আলাদা জিনিস। তাহলে 1 মিটার সমান 100 সেন্টিমিটার। তাহলে দৈর্ঘ্যের পরিমাপ মিটার এককে 1 মিটার হলে সিজিএস এককে সেটা হবে 100 সেন্টিমিটার। একই রকম ভাবে কুলম্বের সূত্রেরও আমরা এসআই এবং সিজিএস রূপ দেখব। তাহলে হেডিংটা হবে কুলম্বের সূত্রে সিজিএস এবং এসআই রূপ। দেখো মুছে দিচ্ছি আমি। আর ক্লাস 12 এ কি পড়বে, ভেক্টর রূপ। এখন নেই, যেহেতু যে ক্লাসে যেটা নেই সেই ক্লাসে এটা তো পড়া যাবে না। ভেক্টর রূপ পড়তে গেলে আগে ভেক্টর জানতে হবে, তার জন্য ক্লাস 11 পড়তে হবে। এখন আমাদের যেটা সেটা পড়বো সেটা হচ্ছে সিজিএস আর এসআই পদ্ধতিতে কুলম্বের সূত্রের রূপটা কেমন হবে। এখন শুধু রূপটা দেখবি, এর কারণ জানতে পারবি না। কারণ জানতে হলে ক্লাস 12। একই ক্লাসে তো সব জানানো সম্ভব নয়। দেখ তো হেডিং কর সিজিএস পদ্ধতিতে কুলম্বের সূত্র। সিজিএস পদ্ধতিতে কুলম্বের সূত্র।
মোবাইল স্ক্রিনটা ব্লার হয়ে গেলে মানে ভয়ের কোনো কারণ নেই, ঘাবড়াস না, কারণ আমি কন্টিনিউ ওয়াচ করছি ভিডিওটা। হয়েছে? সিজিএস পদ্ধতিতে কুলম্বের সূত্র। এবার থেকে শুভজিৎকে রেখে দেবো পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হিসেবে, ক্যামেরাম্যান, লাইটম্যান হয় না, ও থাকবে মোবাইল ম্যান। ওই যখনই গোলমাল হবে তখন ও ঠিক করবে, তোকে দাঁড়া এখানে আমি কাজে নিযুক্ত করবো, প্রত্যেকটা ব্যাচে তোকে পোস্ট করে রাখবো। যখনই তুই দেখবি গোলমাল হচ্ছে তখন তুই ঠিক করবি, তোর ওটা কাজ। এরপর থেকে 24 ঘন্টা ডিউটি, আর বেতন হবে মুড়ি আর টমেটো, এটি তোর ফিস থাকবে। 3 বার পাবি মুড়ি আর টমেটো খেতে, আর তার পরিবর্তে কখন ব্লার হচ্ছে, কখন হেজি হচ্ছে, কখন লড়ে যাচ্ছে, তুই দেখবি বসে বসে ওগুলো। দেখ, যেটা দেখতে বলছি সেটা দেখ, আর না দেখে অন্য কিছু দেখছিস, এটা তো অভ্যাস তোদের। যা দেখতে বলি তা তো দেখবি না, আর যেগুলো বারণ করবো সেগুলো দেখবি। সিজিএস পদ্ধতিতে কুলম্বের সূত্র। তাহলে কুলম্বের সূত্রটা কি ছিল আগে আমি এখানে ব্র্যাকেটে লিখে রাখবো। কুলম্বের সূত্রটা আমি একটু এখানে নোট করে নিচ্ছি, ঠিক আছে? এইখানে F সমান C ইনটু Q1 Q2 বাই R স্কয়ার। ঠিক আছে, এটাকে আমরা একবার সিজিএস নেবো আর একবার এসআই নেব। এখানে সব কনস্ট্যান্ট, F কনস্ট্যান্ট, Q1 Q2 কনস্ট্যান্ট, R স্কয়ার কনস্ট্যান্ট, শুধু ভেরিয়েবল হচ্ছে একজনই, C। এই C এর সিজিএস এ একরকম মান আর এসআই একরকম মান। সে জানেন কি করে মানগুলো? আমি নই, বিজ্ঞানী কুলম আবিষ্কার করেছেন, তিনি লিখেছিলেন, বই লেখা হয়েছে, আমি তোদেরকে লিখে দেবো, ব্যাস এইটুকুই। তাহলে F সমান C ইনটু Q1 Q2 বাই R স্কয়ার। এই C হচ্ছে কুলম্বের ধ্রুবক বা কুলম্ব কনস্ট্যান্ট। এই C এর মান সিজিএস পদ্ধতিতে একরকম আর এসআই পদ্ধতিতে একরকম। হয়েছে? তাহলে আমরা সূত্রটা লিখে নেব যে আমরা জানি F সমান C ইনটু Q1 Q2 বাই R স্কয়ার। F সমান C ইনটু Q1 Q2 বাই R স্কয়ার। এবার সিজিএস পদ্ধতিতে C এর মানটা হচ্ছে 1। কি বলে বুঝতে পারলি? এখন C সমান 1 হলে, কেন C সমান 1? কারণ সিজিএস পদ্ধতিতে কুলম্ব ধ্রুবকের মান হচ্ছে 1। তাহলে এখন C সমান 1 হলে F সমান 1 ইনটু Q1 Q2 বাই R স্কয়ার। তাহলে আসলে কি পড়ে রইল? অতএব ফোর্স F সমান Q1 Q2 বাই R স্কয়ার। এত, এটা বল তো, এটা কি নির্ণয় করছি? বল। তাই এককটা হচ্ছে ডাইন। দেখো, এটি হচ্ছে সিজিএস পদ্ধতিতে কুলম্বের সূত্র। তাহলে তোমাকে যদি কোনো অঙ্ক সিজিএস পদ্ধতিতে করতে বলা হয় কুলম্বের সূত্র প্রয়োগ করে, যদি কোনো অঙ্ক তোমাকে কুলম্বের সূত্র প্রয়োগ করে করতে বলা হয়, আর যদি অঙ্কটা সিজিএস পদ্ধতিতে দেওয়া থাকে, তখন তুমি এই ফর্মুলাটি ব্যবহার করবে, এই নিয়মটি ব্যবহার করবে বা এই ফর্মুলাটি ব্যবহার করবে। ঠিক আছে? কি বললাম বুঝতে পেরেছো? একটা এক্সাম্পল দিচ্ছি, দেখ ছোট্ট করে অঙ্কে। লিখ, অঙ্কটা লিখ। আধানের একক তোকে এখনো বলিনি, আধানের একক হচ্ছে কুলম্ব, ঠিক আছে? আধানের একক এখনো বলা হয়নি, এরপরে বলবো। আধানের একক হচ্ছে কুলম্ব, হ্যাঁ? তো অঙ্কটা দিচ্ছি আমি, দেখ ছোট্ট দেখে, এক্সপেরিমেন্ট করার জন্য। ধরে রাখ এক মিনিট,
3 কুলম ও 4 কুলম দুটি বিন্দু আধান, সরি এক মিনিট, 3 ESU ও 4 ESU। ESU এটা হচ্ছে সিজিএস পদ্ধতিতে আধানের একক। এককগুলো এখনো লিখিনি তো, তাও লিখে দিচ্ছি। দেখ, এসআই পদ্ধতিতে হচ্ছে কুলম, আর সিজিএস পদ্ধতিতে হচ্ছে ইএসইউ আধান, বা এখনই করাবো, বা স্ট্যাট কুলম। তা দেখ, 3 ESU এবং 4 ESU দুটি বিন্দু আধান। পরস্পর থেকে 2 সেন্টিমিটার দূরে আছে। এদের মধ্যে ক্রিয়াশীল বলের মান কত? এদের মধ্যে ক্রিয়াশীল বলের মান কত? দেখ, কোথায় করে দেখা না, কেমন করে করবি এটা? এটা দেখ, পুরোটাই আধানের মানগুলো সিজিএস এককে আছে, আর দূরত্বের মানটাও সিজিএস এককে আছে। তাই রে বাবা, বলের মানটাও সিজিএস এককেই বেরোবে। ওকে, করে দেখ না। আমি একক আলাদা করে লিখাবো, আধানের একক আলাদা করে লেখাবো, যেহেতু আমি সিজিএস গ্রুপটা বোঝানোর সময় একটা ছোট্ট এক্সপেরিমেন্ট করাচ্ছি। বলছে 3 ডাইন, চেক করে নেবো আমরা। এখানে Q1 এর মান কত দেওয়া আছে? 3 ESU। Q2 এর মান কত দেওয়া আছে? 4 ESU। আর বন্ধু R এর মান কত দেওয়া আছে? 2 সেন্টিমিটার। বন্ধু কি চেয়েছে? F সমান কত চেয়েছে? তো আমরা F সমান কি জানি? সিজিএস এ আমরা F সমান জানি Q1 Q2 বাই R স্কয়ার ডাইন। Q1 এর মান 3, Q2 এর মান 4, আর R এর মান 2, তার স্কয়ার মানে 4। 4 4 ক্যান্সেল, পড়ে রইল 3 ডাইন। অতএব যারা যারা উত্তর করেছো 3 ডাইন, তাদের একদম ঠিক হয়েছে। আর যারা 3 ডাইন আসেনি, তাদের কোথাও ভুল হয়েছে, বোর্ড দেখে ভুলটা চেক করে নে। আমি তো খাতা দেখতে পাচ্ছি না, এখানটাতে আমি বড় একটা অসহায় ফিল করছি যে খাতাটা আমি দেখতে পাচ্ছি না সরাসরি। তাহলে বুঝতে পারলি যে সিজিএস পদ্ধতিতে কুলম্বের সূত্র কখন ব্যবহার করা হয়? না যখন সিজিএস পদ্ধতিতে বলের মান বের করতে বলা হয়। কখন সিজিএস পদ্ধতিতে বলের মান বের করতে বলা হয়? না যখন আধান এবং দূরত্বের মানটা সিজিএস এ দেওয়া থাকে। আর এসআই দেওয়া থাকলেও সিজিএস করে নিতে পারবো। এই কুলম্বের সাথে ইএসইউ এর সম্পর্ক আছে, অর্থাৎ তড়িৎ আধানের একক এসআই পদ্ধতিতে কুলম্ব, আর সিজিএস পদ্ধতিতে স্ট্যাট কুলম্ব বা ইএসইউ আধান। এই দুই আধানের মধ্যে কিন্তু সম্পর্ক আছে যে 1 কুলম্ব সমান কত ইএসইউ আধান, বা 1 ইএসইউ আধান সমান কত কুলম্ব। ওকে, বেশ কমপ্লিট সবাইকার। আমি পুরো বোর্ডটা মুছবো কিন্তু। চলো, আসছি।
আসছি, আধানের এককে আসছি, এখনই আসছি, এককে আসছি, তাদের এককে সংজ্ঞাতে আসছি। হড়বড় করিস না, ফিজিক্স পড়ছিস, মুখস্থ করার কোনো জায়গা নেই, মাথায় রাখবি। ঘরে পড়ে দিন রাত পড়ে উদ্ধার করা সম্ভব নয়, কিছুই নয়। একটু বুঝে নে আমার কাছ থেকে, তাহলেই হবে। ঠিক আছে? আমার মতো ভোঁদা লোক যদি বুঝতে পারে, তোরা তো অনেক বুদ্ধিমান বা বুদ্ধিমতী, তোরা তো অবশ্যই বুঝতে পারবি, আমার থেকে আরো দ্রুত বুঝতে পারবি তোরা, আমার মনে হয় এটা। চলো তাহলে আমরা এরপরে চলে যাব এসআই পদ্ধতিতে কুলম্বের সূত্র। বেশ, হেডিং প্লিজ, এসআই পদ্ধতিতে কুলম্বের সূত্র। এসআই পদ্ধতিতে কুলম্বের সূত্র, কুলম্বস ল ইন এসআই ইউনিট। ওকে, দেখো সূত্রটা কি জানি আমরা, জানি F is equal to C into Q1 Q2 by R square। এখানে একটু মজার বিষয় আছে, একটু একটু ব্যাপারটা অন্যরকম। কিরকম না, এখানে আমি কিছু একটা জিনিসের নাম বলবো, যেটা তোদেরকে আমি এখন বোঝাতে পারবো না, কারণ এটা বুঝতে গেলে আরো কিছু জানতে হবে। তাও আমি চেষ্টা করছি যতটা উপর উপর বলা যায়, ঠিক আছে? আর আমি যতটা বলবো ততটা মনে রাখবি, ঠিক আছে? এবং যে যা বোঝাচ্ছি সেটাই বোঝার চেষ্টা কর। এখানে সি এর মানটা, এই যে এখন সি সমান, এখন সি সমান 1 বাই, লিখবি আগে, আমি বলছি একদম চুপচাপ থাক, আমি সবকিছু বলার পর জিজ্ঞাসা করবো হ্যাঁ বুঝতে পেরেছিস, তখন বলবি, এখন চুপচাপ। 1 বাই 4 পাই এপসিলন নট, আমি সব বলে দিচ্ছি, আমি সেটা মুছে দিচ্ছি। এই জায়গাটা তোদের বোধগম্য নয়, তবু আমি বোধ দেওয়ার চেষ্টা করব। দেখ 1 বাই 4 পাই এপসিলন নট, আচ্ছা এপসিলন নট না করে আমি এপসিলন করতে পারি। এপসিলন আমি লিখে দিচ্ছি এখানে, এই যে সাইনটা, এপসিলন, এটা চিহ্নটার নাম হচ্ছে এপসিলন, বা একে আমরা অনেক সময় বলি এপসাইলন। কি বলি আমরা একে, আমাদের উচ্চারণে কি বলি? এপসাইলন। এটা কি বলবো চিহ্নটার নাম? এপসিলন বা এপসাইলন। ধীরে ধীরে বোঝার চেষ্টা কর, আমি ভেঙে ভেঙে বলছি, প্রত্যেকটি কথা বলবো, তোর মনে যা যা প্রশ্ন আসছে একদম ঘাবড়াস না। এই এপসিলন বা এপসাইলন এটা কি, ব্র্যাকেটে লিখে রাখবো যে এই এপসিলন হচ্ছে মাধ্যমের তড়িৎভেদ্যতা, মাধ্যমের তড়িৎভেদ্যতা। একে একে জানতে থাক, আমি একে একে তথ্য জানিয়ে যাচ্ছি। তাহলে প্রথমে জানলাম এসআই পদ্ধতিতে সি এর মানটা হচ্ছে 1 বাই 4 পাই এপসিলন। দেন জানলাম ওই চিহ্নটাকে বলা হচ্ছে এপসিলন বা এপসাইলন। তারপরে জানছি এই এপসিলন বা এপসাইলন এর ভৌত তাৎপর্য কি। এর ভৌত তাৎপর্য হচ্ছে মাধ্যমের তড়িৎভেদ্যতা বা পারমিটিভিটি, বা কি বললাম পারমিটিভিটি, এটা বলা হয় পারমিটিভিটি।
পারমিটিভিটি অফ মিডিয়াম, পারমিটিভিটি অফ মিডিয়াম। দেখো এই এপসিলন বা এপসাইলন, এটাকে বাংলায় বলা হয় মাধ্যমের তড়িৎভেদ্যতা, একে ইংরেজিতে বলা হয় পারমিটিভিটি অফ মিডিয়াম, অফ মিডিয়াম, মাধ্যমের তড়িৎভেদ্যতা। এবারে প্রশ্ন তো এর নাম জানলাম, এর চিহ্ন জানলাম, এর ভৌত তাৎপর্য জানলাম, কিন্তু কি বটে জিনিসটা কি? হ্যাঁ, এবার জানবো আমরা এই জিনিসটা কি। জিনিসটা খুবই ইজি, জিনিসটা খুব ইজি। দেখ, এরপরে যা কিছু লিখবো বোর্ডে আর লিখবি না, মানে খাতায় আর লিখবি না। এই পর্যন্ত বোর্ড ওয়ার্ক কর, এই পর্যন্ত সবাইকে লেখা হয়েছে, যা লিখেছি এই পর্যন্ত লিখে স্টপ হয়ে যা। এরপরে বোর্ডে আমি কিছু তোকে দেখাবো, ঠিক আছে, বোঝাবো, সেটা দেখ আর বোঝ। তারপরে যখন আমি লিখতে বলবো তখন লিখবি। দেখ সিম্পল, এখানে একটা আধান আছে, ঠিক আছে, কিউ, আর এখানে একটা আধান আছে, এটা Q1, এটা Q2 হলো। এদের মাঝে দূরত্ব r, আমরা জানি। এখন এদের মাঝে তো কোনো না কোনো একটা মাধ্যম আছে, না নেই? এদের মাঝে তো কোনো না কোনো একটা মাধ্যম আছে। এই যে এদের মাঝে একটা মাধ্যম তো আছে, না নেই রে? মিডিয়াম। দুটো আধান Q1 and Q2, আধান দুটোর মাঝে দূরত্ব r, এবং আধান দুটি কোনো না কোনো একটা মাধ্যমে রাখা হয়েছে। মিডিয়াম, মিডিয়াম, মাধ্যম মানে মিডিয়াম, বায়ু মাধ্যম, জল মাধ্যম, টিন মাধ্যম, লোহা মাধ্যম, কাঁচ মাধ্যম, যে কোনো মাধ্যমে রাখা হয়েছে। হয়েছে? আর যদি বায়ু মাধ্যমে রাখা হয় সেটাকে শূন্য মাধ্যম ধরা হতে পারে, সেটাও তো একটা মাধ্যম। বেশ, এবারে প্রশ্ন হচ্ছে Q1 টা প্লাস আর Q2 টা মাইনাস। দুটো সম আধানও হতে পারে, বিপরীত আধানও হতে পারে, কোনো পার্থক্য নেই। আমি বোঝানোর সময় যে কোনো একটা ধরে নিতে পারি, ঠিক আছে? আমি যখন বোঝাচ্ছি কোনো কিছু, মনে রাখবি যে আমি কিছু না কিছু ধরে করে করছি, তুই অন্য কিছু ধরতে পারিস। এখন প্রশ্ন হচ্ছে যে এই Q1 Q2 কে নিজের দিকে টানবে, নিজের দিকে টানবে। তো নিজের দিকে কেমন করে টানবে? তড়িৎ বল, স্পর্শ ছাড়া ক্রিয়াশীল বল। Q1 Q2 আধানের মধ্যে কিন্তু কোনো টাচ নেই, কোনো টাচ কিন্তু নেই, কন্ডাকশন নেই, এটা পুরোপুরি ইন্ডাকশন। এখানে কিন্তু টাচ নেই, কন্টাক্ট নেই। তাহলে কন্টাক্ট যদি না থাকে তাহলে একে টানবে কি করে? সাধারণ বুদ্ধিতে আমরা জানি যে আমার থেকে কোনো জিনিস দূরে আছে, ওটাকে আমার টেনে আমার কাছে নিয়ে আসতে হবে। কি করব? আমি আমার কাছ থেকে কতগুলো সুতো বা স্ট্রিং কে ওর উপর ছুড়ে দেবো। ওই সুতোগুলো বা স্ট্রিং গুলো যে ওটা আটকে যাবে, দিয়ে আমি সুতোগুলোর উপর টান প্রয়োগ করব, বস্তুটা আমার দিকে আসতে থাকবে। একজন জেলে কেমন করে মাছ ধরেন? সিম্পল লজিক, মাছ আছে জলে, আর আমরা থাকি যে যে মাছ ধরা হয় সে আড়ায় থাকতে, মানে পাড়ে থাকতে পারে, ডাঙ্গাতে। এখন জলের মাছগুলোকে দূর থেকে আমাকে টেনে নিয়ে আসতে হবে। তো কি করা হয়? এর জন্য জাল ফেলা হয়। জাল ফেলে দেওয়া হলো। জাল ফেলার পর কি হয় না, জালে মাছগুলো আটকে যায়। তো এ প্লাস Q1 না জাল ফেলে দিল চতুর্থ দিকে। এই চতুর্থ দিকে জাল ফেলার পরে জালে মাইনাস Q2 আটকে গেল। এরপর জেলে কি করে? জেলে মাছকে ধরে টানে না, জেলে জালের দড়িটা ধরে টানে। ওই জালের দড়িটা ধরে টানতে থাকে, তো মাছগুলো ওর কাছে আসতে থাকে। একই রকম ভাবে Q1 Q2 এর উপর জাল ফেলেছে, দিয়ে তারপরে জালটাকে ধরে টানছে, অটোমেটিক কিন্তু Q2 ওর দিকে আসতে শুরু করেছে। যত বেশি টান দেবে তত বেশি ও কিন্তু আসবে। বোঝা গেল? বেশ, তাহলে এই যে জালগুলো, এই জালগুলো যাচ্ছে কিসের মধ্য দিয়ে? না, জালগুলো যাচ্ছে এই যে একটা মাধ্যম, এই মাধ্যমটার মধ্য দিয়ে যাচ্ছে না, জালগুলো মাধ্যমটার মধ্য দিয়ে।
জালগুলো যাচ্ছে মাধ্যমটার মধ্য দিয়ে। হলো, আমি ধরে নিলাম যে এখান থেকে Q1 চারটি জাল পাঠিয়েছিল Q2 কে আনতে। প্রত্যেকটি জালের বল হচ্ছে 25 নিউটন, কত 25 নিউটন করে, 25 নিউটন। তাহলে মোট কত বল পাঠিয়েছিল? মোট 100 নিউটন, 100 নিউটন। কিন্তু Q1 যে দড়িগুলো বা সুতোগুলো পাঠিয়েছিল Q2 এর উপর, সেই সুতোগুলো কিন্তু গেছে একটা মাধ্যমের মধ্য দিয়ে। তো সুতোগুলো যখন মাধ্যমের মধ্য দিয়ে যাচ্ছে, বল প্রয়োগ করার জন্য Q2 এর উপর মাধ্যম কি করছে? মাধ্যমের এটা একটা বৈশিষ্ট্য, মাধ্যমের এটা একটা ক্যারেক্টারিস্টিক, মাধ্যমের এটা একটা ধর্ম, যে মাধ্যম ওই বলটাকে কমিয়ে দিচ্ছে। মাধ্যম ওই বলটাকে কমিয়ে দিচ্ছে। এবারে এই বলটাকে কমিয়ে দেওয়ার ক্ষমতা ভিন্ন ভিন্ন মাধ্যমের ভিন্ন ভিন্ন। বায়ু একরকম কমায়, জল আরেক রকম কমায়, বরফ আরেক রকম কমায়, টিন আরেক রকম কমায়, লোহা আরেক রকম কমায়। প্রত্যেকটি মাধ্যমের এই বলকে কমিয়ে দেওয়ার ক্ষমতাটা ভিন্ন ভিন্ন। তাহলে Q1 100 নিউটন বল পাঠিয়েছিল, কিন্তু মাধ্যম কি করেছে? মাধ্যম সেখান থেকে 60 নিউটন বলকে কমিয়ে নিয়েছে। তাহলে এর উপর কত বল কাজ করেছে? তাহলে এখান থেকে পাঠানো হয়েছিল 100 নিউটন, সেই 100 নিউটনের 60 নিউটন বল মাধ্যম অ্যাবজর্ব করে নিয়েছে, ক্যাপচার করে নিয়েছে। তাহলে Q2 এর উপর কত বল গিয়ে পড়েছে? না, Q2 এর উপর বল পড়েছে তাহলে 40 নিউটন, 40 নিউটন। এই যে মাধ্যম যে পরিমাণ বলটাকে কমিয়ে দেয়, এই মাধ্যমের যে ক্ষমতা বলটাকে কমিয়ে দেওয়া, মাধ্যমের যে ধর্ম বলটাকে কমিয়ে দেওয়া, মাধ্যমের যে প্রপার্টিজ বলটাকে কমিয়ে দেওয়া, মাধ্যমের এই বৈশিষ্ট্যকে বলা হচ্ছে মাধ্যমের তড়িৎ ভেদ্যতা। মাধ্যমের এই ক্ষমতাকে, মাধ্যমের এই বৈশিষ্ট্যকে বলা হচ্ছে তড়িৎ ভেদ্যতা। বোঝা গেল? অর্থাৎ যখন জাল ফেলা হয়, যখন জালটাকে টেনে নিয়ে আসা হয়, তখন জালের উপর যে বল প্রয়োগ করে, সেই পুরো বলটা কিন্তু মাছের উপর কাজ করে না, কিছুটা জলের উপর কাজ করে। জল কিন্তু সেক্ষেত্রে বাধার সৃষ্টি করে, জল বাধা সৃষ্টি করে। আরো জলের মধ্যে অনেক কিছু নোংরা থাকে, সেগুলো বাধা সৃষ্টি করে। পাঁক থাকে পুকুরের মধ্যে, সেই পাঁকটা বাধা সৃষ্টি করে। তো জেলে মাছের উপর 100 নিউটন বল প্রয়োগ করেছিল জাল দিয়ে, কিন্তু মাছের উপর বল কাজ করেছে 40 নিউটন। বাকি বলটা পুকুরের জল, পাক, কাদা, নোংরাতে 60 নিউটন নষ্ট হয়ে গেছে। ওই যে পুকুরের জল বা মাধ্যম, পুকুরের যে মিডিয়ামটা, ও মাছের উপর প্রযুক্ত বলটাকে কমিয়ে দিল। এটাই হচ্ছে পুকুরের জলের পারমিটিভিটি বা তড়িৎ ভেদ্যতা। আমি একটা এক্সাম্পল দিলাম, ব্যাপারটা তো মাছ নয়, ব্যাপারটা হচ্ছে একটা আধান আর একটা আধানের উপর। আর এখানে পুকুর নয়, এখানে যে কোনো একটা মিডিয়াম। তো আধানের উপর যে মোট বল প্রয়োগ করছে, সেই বল ওই আধানের উপর গিয়ে পড়ছে না। মাধ্যম কতটা শুষে নিচ্ছে, শোষণ করে নিচ্ছে, নষ্ট করে দিচ্ছে, ডিস্ট্রয় করে দিচ্ছে, কমিয়ে দিচ্ছে। মাধ্যমের এই ক্ষমতাকে, এই বৈশিষ্ট্যকে বলা হচ্ছে পারমিটিভিটি অফ মিডিয়াম বা মাধ্যমের তড়িৎ ভেদ্যতা। এবারে আমার প্রশ্ন, আমি যতটা বললাম ততটা বুঝতে পেরেছিস কিনা বল? আরো বাকি আছে বলতে আমার। তোর মনে কি প্রশ্ন হচ্ছে সেটা বলার এখন প্রয়োজন নেই। আমি যতটা বোঝালাম ততটা তুই বুঝতে পেরেছিস কিনা বল? আমার বলা কথাগুলো বোঝা গেছে কিনা? বেশ, তাহলে পারমিটিভিটি হচ্ছে একটা মাধ্যমের বৈশিষ্ট্য।
যে দুটি আধানের মধ্যবর্তী তড়িৎ বলকে কমিয়ে দেয়, আর কিছুই নয়। সংজ্ঞা লেখার দরকার নেই তোদের, হয়েছে? ওকে, এবার দেখ, মন দিয়ে শুনবি। এবারে এটার মান এপসিলন, তাহলে এই এপসিলনের সাথে এফ এর কি সম্পর্ক? ব্যস্ত। এপসিলনের সঙ্গে এফ এর কি সম্পর্ক? ব্যস্ত। এখানে তাকা, এফ এর সঙ্গে সি এর কি সম্পর্ক? সরল। মানে এফ যা সি ও তাই। এফ এর মানের যেমন পরিবর্তন হবে সি এর মানেরও তেমন পরিবর্তন হবে, বা সি এর মানের যেমন পরিবর্তন হবে এফ এর মানেরও তেমনই পরিবর্তন হবে। এই যে সমীকরণটা আছে f সমান c ইনটু q1 q2 বাই r স্কয়ার, এই q1 q2 বাই r স্কয়ারকে যদি ধ্রুবক ধরে দিই, যে আধানের মান এবং দূরত্ব ধ্রুবক, তখন দেখা যাবে যে f কুলম্ব ধ্রুবকের সাথে সমানুপাতিক। এটাকে তুলে দাও, এই সমান চিহ্ন উঠে যে সমানুপাতিক চিহ্ন চলে আসবে, অর্থাৎ প্রযুক্ত বল এবং কুলম্ব কনস্ট্যান্ট সর্বদা সমানুপাতিক। তাহলে f এর সাথে c সমানুপাতিক। ওকে, আবার একবার দেখ, f এর সাথে এপসিলন নট ব্যস্তানুপাতিক। হ্যাঁ, এপসিলন তো মাধ্যমের বলকে কমিয়ে দিচ্ছে, এপসিলন তো মাধ্যমের বলকে কমিয়ে দিচ্ছে, হ্যাঁ না না? মাধ্যমের তড়িৎ ভেদ্যতা তড়িৎ বলকে কি করছে? বাড়াচ্ছে না, কমিয়ে দিচ্ছে। আধান 100 নিউটন বল প্রয়োগ করেছিল, মাধ্যম 60 নিউটন বলটা খেয়ে দিয়েছে, ওর উপর যে 40 নিউটন বল কাজ করেছে, তো মাধ্যম তড়িৎ বলকে কি করছে? কমিয়ে দিচ্ছে, ডিক্রিজ করে দিচ্ছে। তাই সম্পর্কটা ব্যস্ত, সম্পর্কটা ব্যস্ত। তাহলে দেখ, f যদি c এর সাথে সরলে হয় আর f যদি 1/e এর সাথে ব্যস্ত হয়, তাহলে c এর সাথে 1/e ব্যস্ত হবে, c এর সাথে 1/e কি হবে? ব্যস্ত হবে। অতএব c ভ্যারিসিয়াস 1/e, c ভ্যারিসিয়াস 1/e। e যেমন f এর মানকে কমায়, e c এর মানকেও কমায়। কারণ f ডিপেন্ডস অন এপসিলন, সেরকম একই রকম ভাবে c ডিপেন্ডস অন এপসিলন। f যেমন মাধ্যমের তড়িৎ ভেদ্যতার উপর নির্ভর করে, তো c ও মাধ্যমের তড়িৎ ভেদ্যতার উপর নির্ভর করে। হলো? এবারে তাহলে c ভ্যারিসিয়াস 1/এপসিলন। এবারে একটা আধানের উপর এই এপসিলন, একটা মাধ্যমের, এই ধর এটা বায়ু মাধ্যম, তো বায়ু মাধ্যমের ধর্ম হচ্ছে এপসিলন, তো সেই এপসিলনের কতটা মান একটা আধানের উপর কাজ করছে? একটা বিন্দু আধান ভাগে কতটা পাচ্ছে? একটা বিন্দু আধান ভাগে কতটা পাচ্ছে? দেখ, এখানে একটা কিউ আধান আছে, কিউ, বড় কিউ আধান আছে। হলো? এবারে এই আধানটা তার সব দিকে, যে কোনো দিকে, তার যে কোনো দিকে বল প্রয়োগ করতে পারে। এখানে আমি একটি স্মল কিউ আধানকে রেখেছি, তাহলে এই বড় কিউটা এই ছোট কিউর উপর বল প্রয়োগ করবে, তো বল প্রয়োগ করবে কি দিয়ে? ওই স্ট্রিং দিয়ে বা সুতো দিয়ে। তো এই কিউ আধান তার চারদিকে কতগুলো সুতো পাঠাতে পারে? কতগুলো সুতো পাঠাতে পারে? মনে রাখবি, সুতোগুলো এক একটা লাইনে কাজ করবে, সুতোগুলো সবসময় এক একটা লাইনে কাজ করবে। তো এই কিউ আধান তার চারপাশে কতগুলো লাইন পাঠাতে পারে? এক একটা লাইন যদি 1 ডিগ্রি করে হয়, এক একটা লাইন যদি 1 ডিগ্রি করে হয়, তাহলে ও কতগুলো লাইন পাঠাতে পারবে? দেখ, এটা এটা চতুর্থ দিক। এই বলটার মাঝে একটা বিন্দু ভেবে নে, এই বলটার মাঝে একটা বিন্দু আছে, এই বলটার সেন্টারটা, এটা গোলক, তো এই বলের সেন্টার আছে, সেন্টারে একটা পয়েন্ট আছে, সেখান থেকে ও স্ট্রিং পাঠাচ্ছে, স্ট্রিং মানে সুতো। তো যদি বৃত্ত হয়, বৃত্ত কিন্তু নয়, গোলক, বৃত্ত হলে কত হবে? 360 হবে, বৃত্ত হলে হবে 360।
360 ডিগ্রি হবে, কিন্তু মানে 2 পাই হবে, কিন্তু যদি গোলক হয় তখন 360 প্লাস 360 অর্থাৎ 720 মানে 4 পাই। তোরা তো এটা নিশ্চয়ই জানিস, তাহলে লিখব রে, এখানে লিখছি যে 180 ডিগ্রি সমান পাই রেডিয়ান হলো। তাহলে একটা বৃত্তের চারদিকে কত থাকে, তাহলে এটা একে কত হবে, পাই রেডিয়ান বাই 180। যদি 360 হয় তাহলে পাই রেডিয়ান ইনটু 360 বাই 180, 182 অর্থাৎ 2 পাই রেডিয়ান, অর্থাৎ 360 ডিগ্রি সমান 2 পাই, 360 ডিগ্রি সমান 2 পাই। কিন্তু 360 ডিগ্রি তো নয়, একটা গোলকের কেন্দ্র থেকে, একটা গোলকের সেন্টার থেকে যদি সুতো বার করা হয়, প্রত্যেকটা সুতো যদি 1 ডিগ্রি করে জায়গা নেয়, তাহলে মোট কতগুলো সুতো আসবে, মোট অ্যাঙ্গেল হচ্ছে 360 প্লাস 360 720, 720, 720 ডিগ্রি সমান কত পাই দেখে নেব, পাই সি ইনটু 720 বাই 180। দেখ 18 4 72, তাহলে 4 পাই। 720 মানে হচ্ছে 4 পাই, 720 ডিগ্রি এটা হচ্ছে ষষ্ঠিক মান, আর 4 পাই এটা হচ্ছে বৃত্তীয় মান। তাহলে এই আধানটার চারদিকে 4 পাই অ্যাঙ্গেল জুড়ে ও সুতো পাঠাতে পারবে, হলো। তাহলে এইদিকে এরকম 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 200 700 701 702 718 719 720, 720টা স্ট্রিং পাঠিয়েছে, 720টা এখান থেকে 720টা স্ট্রিং বা সুতো পাঠিয়েছে। তার মধ্যে এই কটা পেয়েছে একটা, এই কটা পেয়েছে একটা। তাহলে 720টার দিকে সুতো পাঠাতে পারে, আর এই এপসিলন নট ওই 720 দিকেই কাজ করছে, কারণ মাধ্যমিক প্রপার্টিজ তো। কি বললাম বুঝতে পারলি? তাহলে টোটালটা হচ্ছে 4 পাই। তাহলে একটা আধান কত পাচ্ছে, 1/4 পাই, 1/4 পাই। একটা আধানের চারদিকে কতগুলো সুতো পাঠানো যেতে পারে, 4 পাই সংখ্যক। তাহলে একটা আধান কটা সুতো পাবে, 1/4 পাই, 1/4 পাই। তাহলে এখানে একটি আধান পাবে 1/4 পাই। বুঝা গেল? হ্যাঁ, তাহলে এপসিলন নট, তো এই পুরো অঞ্চল জুড়ে কাজ করছে এপসিলন নট বা এপসিলন, সরি নট নয়, এপসিলন, এপসাইলন। মাধ্যমের এই চতুর্থ দিকে কাজ করছে মোট এপসাইলন। তাহলে এই 1/4 পাই এর জন্য কতটা পাবে, 1/4 পাই এপসিলন, এতটা পাবে। বুঝা গেল? মোট কোণ 4 পাই, একটির জন্য 1/4 পাই। মোট এপসাইলন একটার জন্য 1/এপসাইলন। তাহলে একটার জন্য মোট কত হচ্ছে, 1/4 পাই এপসাইলন। এই দেখ 1/4 পাই এপসাইলন। বুঝা গেছে? তাহলে একবার সি ভেরিসিয়াস 1/এপসাইলন, আর একবার সি ভেরিসিয়াস 1/4 পাই। তো এই দুটো যদি যৌগিক ভেদে আমরা অ্যাড করি কি পাবো, সি ভেরিসিয়াস 1/4 পাই এপসাইলন। তার মানে সি সমান 1/4 পাই এপসাইলন, সি এর জায়গায় 1/4 পাই এপসাইলন। তাহলে এপসাইলন মাধ্যমের তড়িৎভেদ্যতা। তাহলে একটা আধানের চতুর্থ দিকে মানে সব দিকে যে মাধ্যম রয়েছে সেই মাধ্যমের মোট তড়িৎভেদ্যতা এপসাইলন। এবার আমি একটি আধানের জন্য ক্যালকুলেশন করব, একটি আধানের জন্য সে কত পাবে, 1/এপসাইলন। আর বলটা কতটা ডিক্রিজ করতে পারবে, একটা স্ট্রিং যাচ্ছে, মোট কতগুলো স্ট্রিং, 720টা, মানে 4 পাই, 4 পাই স্ট্রিং মোট, ও একজন কটা স্ট্রিং পাবে, 1/4 পাই, 1/4 পাই। তাহলে স্ট্রিং পাচ্ছে 1/4 পাই, আর তড়িৎভেদ্যতার মানটা কতটা পাচ্ছে, 1/4, 1/এপসিলন।
তাহলে মোট কত হয়ে গেল 1/4 পাই এপসিলন। এই 1/4 পাই এপসিলন হচ্ছে সি এর মান। আর নিচে কেন? কারণ এপসিলন সি এর মানকে কমাচ্ছে, মানে এফ এর মানকে কমাচ্ছে। যেহেতু এফ এর মানকে কমাচ্ছে তাই 1/, ব্যস্তানুপাতিক। 1/, নেওয়ার কারণ হচ্ছে ব্যস্তানুপাতিক। ঠিক আছে, তাহলে সি এর মান কি চলে এলো? সি সমান 1/4 পাই এপসিলন। তাহলে মনে রাখবি যে কোন মাধ্যমের মোট তড়িৎভেদ্যতা এপসিলন, একটি আধানের জন্য কাজ করছে 1/এপসিলন। কোন একটা আধানের চতুর্থ দিকে কত ডিগ্রি কোণ করে বল প্রয়োগ করতে পারে? না 4 পাই। আর প্রত্যেকটা লাইন 1 ডিগ্রি করে। তাহলে একটা আধান কতটা বল কাজ করবে? 1/4 পাই। তাহলে মোট বাধা কত হয়ে গেল? 1/4 পাই এপসিলন। মোট বাধা হয়ে গেল 1/4 পাই এপসিলন। তাই সি সমান 1/4 পাই এপসিলন। এটা সি এর মান হলো। আর যদি এখানে আমি এই যদি বায়ু মাধ্যম হয়, বায়ু বা শূন্য মাধ্যমে এপসিলনের মানটা সবথেকে বেশি, সবথেকে কম। বায়ু মাধ্যম বা শূন্য মাধ্যমে এপসাইলনের মান সবথেকে কম, তাই ওই মাধ্যমে বলের মান সবথেকে বেশি। এপসাইলন বলকে কমায়, তাই বলের সাথে ও সম্পর্ক ব্যস্ত। যত কম এপসাইলন হবে তত বেশি বল হবে। তাই আমরা কি লিখব? যদি বায়ু মাধ্যম হয় তবে তড়িৎ ভেদ্যতা হয় এপসিলন 0, এপসিলন 0 বা এপসিলন নট। কি বলবো এটাকে? এপসিলন নট বা এপসিলন 0। অতএব সি সমান 1/4 পাই এপসিলন নট। আর এখানে লিখে দেব যে এপসিলন নট সমান শূন্য মাধ্যমে তড়িৎ ভেদ্যতা। প্রত্যেকটা মাধ্যমের আলাদা আলাদা হয়, আমরা শূন্য মাধ্যমে ধরে নিলাম। কেন স্যার শূন্য মাধ্যমে ধরলেন? কারণ শূন্য মাধ্যমে বা বায়ু মাধ্যমে ওই এপসাইলনের মানটা কম হয়, যার জন্য বলের মানটা বেশি হয়। তো আমরা সর্বোচ্চ বল নিচ্ছি, এই জন্য আমরা একটা শূন্য মাধ্যমে ধরলাম। তুমি অন্য কোনো মাধ্যমও ধরতে পারো, তখন এই নটের জায়গায় বা জিরোর জায়গায় সেই মাধ্যমের নামটা চলে আসবে। তাহলে অতএব সি এর মান যদি এটা হয়, তাহলে এখন এফ এর মান কি পাবি রে? অতএব এফ সমান 1/4 পাই এপসিলন নট, সি এর জায়গায় বসে নিলাম, ইনটু q1 q2 বাই r স্কয়ার। যা ছিল তাই তো রয়ে গেল। আমি শুধু সি এর মানটা বের করেছি এসআই পদ্ধতিতে। এসআই পদ্ধতিতে সিজিএস পদ্ধতিতে সি এর মান যেমন 1, আর এসআই পদ্ধতিতে সি এর মান 1/4 পাই এপসিলন নট। এপসিলন নট হলো শূন্য মাধ্যমের তড়িৎ ভেদ্যতা। তাই এখন এফ এর মান চলে এলো সি এর জায়গায় 1/4 পাই এপসিলন নট ইনটু যা ছিল q1 q2 বাই r স্কয়ার, q1 q2 বাই r স্কয়ার। এটি হচ্ছে এসআই পদ্ধতিতে কুলম্বের সূত্র। এবং আমরা এখানে 1/4 পাই এর মানও জানি, তাই এই মানটা এখানে বসিয়ে নেব। হ্যাঁ, এখন 1/4 পাই এপসিলন নট সমান 9 ইনটু 10 টু দি পাওয়ার 9, 9 ইনটু 10 টু দি পাওয়ার 9। ঠিক আছে, এটা এসআই পদ্ধতিতে, এসআই 9 ইনটু 10 টু দি পাওয়ার 9। অতএব f সমান এটার জায়গায় এটা পরিবর্তে কি বসাবো? 9 ইনটু 10 টু দি পাওয়ার 9, বাকি যা ছিল q1 q2 বাই r স্কয়ার, বাকি যা ছিল q1 q2 বাই r স্কয়ার। এটি হচ্ছে এসআই পদ্ধতিতে নিউটনের সূত্র। তাই শেষে লিখব এখানে এত নিউটন। এতক্ষণে আমার বলা গল্প সম্পূর্ণ শেষ হয়েছে। বল, এবার তোদের বক্তব্য বল।
আমি যেটা বোঝালাম সেটা বুঝতে পেরেছিস কিনা। আর তড়িৎ ভেদ্যতা সম্পর্কে আরো ডিটেইলস জানবি ক্লাস 12 এ উঠে। এই মুহূর্তে এর থেকে বেশি পসিবলই নয়। এটাই অনেক কঠিন ভাবে মানে অনেক কষ্ট করে বোঝালাম, কারণ তোদের অনেক কিছুই এখনো অজানা। তবু আমি বলে দিলাম তোদের সিলেবাসে এই 1/4 পাই এপসিলন নটের কোনো উল্লেখই নেই, বলাই নেই, শুধু ডাইরেক্ট দেওয়া আছে যে এসআই পদ্ধতিতে সি এর মান 9 × 10⁹। এসআই পদ্ধতিতে সি এর মান 9 × 10⁹ এটুকু বলা আছে। আশা করি তড়িৎ ভেদ্যতা জিনিসটা কি বুঝতে পেরেছিস। কিছুই নয়, মাধ্যমের একটা ধর্ম যে দুটি আধানের মধ্যে তড়িৎ বলকে কমিয়ে দিচ্ছে এবং তার মানটা নির্ভর করছে কিসের উপর, না সি এর উপর। তখন সি এর মান কত বেরোচ্ছে, না 1/4 পাই এপসিলন। ওকে, তাহলে এখান থেকে একটা এক্সপেরিমেন্ট দেওয়া যাক। কি, তাহলে এসআই পদ্ধতিতে এটি কুলম্বের সূত্র আর সিজিএস পদ্ধতিতে ওইটি। তাহলে আমি একটা অঙ্ক দিচ্ছি এখন। দেখি কেমন অঙ্কটা করতে পারিস। লেখ এক্সাম্পল 2। লেখ 1 মিনিট। এইট কুলম ও 2 কুলম দুটি বিন্দু আধান পরস্পর 4 মিটার পরস্পর 4 মিটার দূরে অবস্থিত হলে এদের মধ্যে বল কত কাজ করবে, বল কত কাজ করবে, চলো बताओ হবে। এপসিলন নট আর এপসিলন কেন একই হবে? এপসিলন মাধ্যমের তড়িৎ ভেদ্যতা আর এপসিলন নট শূন্য মাধ্যমের তড়িৎ ভেদ্যতা। আমরা সবাই মানুষ, কিন্তু আমাদের প্রত্যেকের আলাদা পরিচিতি আছে, ঠিক আছে? স্কুলের যিনি হেড তিনি হেড টিচার, থানার যিনি হেড তিনি থানার বড় বাবু, এরকম তিনি, কিন্তু সবাই তো মানুষ। জাতিটা এপসিলন তড়িৎ ভেদ্যতা, কিন্তু প্রত্যেকটা মাধ্যমের যখন আমরা আলাদা আলাদা করে নিচ্ছি তার জন্য আলাদা আলাদা চিহ্ন ব্যবহার করছি। শূন্য মাধ্যমের জন্য এপসিলন নট ইউজ করছি তার গোড়াতে। আর যদি কোনো মাধ্যমের করি, নির্দিষ্ট কোনো মাধ্যমের, তখন এপসিলন এম করব, এপসিলন সাফিক্সে এম। আর এম কি প্রকাশ করবে? ওই মাধ্যমটা। এম প্রকাশ করবে ওই মাধ্যমটা। শুভজিৎ কি করলি রে? দেখ সূত্র তো লেখা আছে, শুধু মান বসানো। আর এখন যা কিছু করছি সব বায়ু মাধ্যমে। আমরা যা কিছু এক্সপেরিমেন্ট করছি সব শূন্য মাধ্যমে বা বায়ু মাধ্যমে। তাই এপসিলন নট, এপসিলনকে আমরা এপসিলন নট ধরে নেব। এপসিলন মাধ্যমের তড়িৎ ভেদ্যতা আর এপসিলন নট শূন্য মাধ্যমের তড়িৎ ভেদ্যতা। যখন মাধ্যমটাকে নির্দিষ্ট করে দিচ্ছি এবং সেই নির্দিষ্ট মাধ্যমটার নাম শূন্য মাধ্যম দিচ্ছি, তখন এপসিলনের পরিবর্তে লিখব এপসিলন নট। আচ্ছা, তাহলে এখানে কি হবে ব্যাপারটা? এখানে Q1 8 কুলম, Q2 2 কুলম আর R 4 মিটার। একটা চেয়েছে শুভজিৎ, স্বপ্ন দেখছিল দিনের বেলায়। F সমান কি ফর্মুলা? 9 × 10⁹ Q1 Q2 বাই R স্কয়ার নিউটন। 9 × 10⁹ 8 × 2 বাই 4 এর স্কয়ার মানে 16 নিউটন। এটা কেটে যাচ্ছে, 9 × 10⁹ নিউটন। এটি হচ্ছে আধান দুটির মধ্যে ক্রিয়াশীল বলের মান। আধান দুটির মধ্যে ক্রিয়াশীল বলের মান।
করে নে সবাই, হয়ে গেলে আমাকে জানা। নিউটনের এনটা সবসময় বড় হাতের হবে। বল, এবার বল আমাকে আজকের ক্লাসে যা কিছু পড়িয়েছি সেগুলো বুঝতে পেরেছিস কিনা বা কেমন লেগেছে। যদি বুঝতে পেরেছিস তাহলে জানা, কেমন লাগলো সেটাও জানা। আজকের ক্লাস এই পর্যন্ত, আজকের ক্লাস এই পর্যন্ত। এবার আজকে যেটি পড়ালাম আর আগের দিন যেটি পড়িয়েছি, কান খুলে ভালো করে শুনেলে, আজকে যেটি পড়ালাম আর আগের দিন যেটি পড়িয়েছি, অর্থাৎ রবিবার যা পড়িয়েছি এবং মঙ্গলবার যা পড়ালাম, অর্থাৎ চলতরিতের 1 নম্বর আর 2 নম্বর ক্লাস মিলিয়ে যা পড়ানো হয়েছে সেটি কিন্তু পড়া ধরার ক্লাসে ধরবো, সেটি কিন্তু পড়া ধরার ক্লাসে ধরবো। সবাই পড়া ধরার ক্লাস অ্যাটেন্ড করার চেষ্টা করবি। যদি কেউ সেই মুহূর্তে পড়া ধরার ক্লাস অ্যাটেন্ড করতে না পারিস, অর্থাৎ গুগল মিট কারো যদি ডিস্টার্ব করে, তাকে আমি একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেবো ইন্ডিভিজুয়াল। মানে হোয়াটসঅ্যাপ নাম্বার মানে যেটাতে আমি ওই উত্তরপত্র পাঠাতে বলেছিলাম, যে হোয়াটসঅ্যাপ নাম্বারটাতে উত্তরপত্র পাঠাতে বলেছিলাম, যদি কারোর গুগল মিট কাজ না করে, গুগল মিটে অ্যাড হতে না পারিস নেটওয়ার্ক প্রবলেমের জন্য, তখন সেই মুহূর্তে হোয়াটসঅ্যাপে ভিডিও কল করে পড়া দিবি। আর কোন হোয়াটসঅ্যাপ নাম্বারটাতে কল করবি বলতো? যে হোয়াটসঅ্যাপ নাম্বারটাতে আমি উত্তরপত্রগুলো পাঠাতে বলেছি ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে কল করবি। কারণ এই নাম্বারটা যেটা আমার মেইন নাম্বার, ওটা বন্ধ থাকবে। ঠিক আছে? তাহলে পড়া ধরার জন্য গুগল মিট অথবা হোয়াটসঅ্যাপ কল করে পড়া দিতে হবে। গুগল মিট হয়তো কারো কানেক্ট না হতেও পারে নেটওয়ার্ক গোলমালের জন্য, কিন্তু হোয়াটসঅ্যাপে তো কল হবে। আর হোয়াটসঅ্যাপে যদি কল না হয় তখন হোয়াটসঅ্যাপে ভয়েস কল করবি, ভিডিও কল যদি না হয়। ঠিক আছে? এই নাম্বারটাই পাবি না, যে নাম্বারটা আমার মেইন নাম্বার। বেশ, তাহলে আজকে এই পর্যন্ত রইল। ওকে, বাই। চলো পড়া রেডি করবি। আমি কোনো এক্সকিউজ শুনবো না, ছিলাম না, নেটওয়ার্ক ছিল না, ব্যাটারি নেই ফোনে, কোনো কিছু শুনবো না। টানা সোজা গ্রুপ থেকে বের করে দেবো, মনে থাকে যেন কথাটা। কোনো এক্সকিউজ শুনবো না কিন্তু আমি। পড়া ধরার ক্লাসে অবশ্যই পড়া দিতে হবে, যার জন্য তোমাকে সময় দেওয়া হচ্ছে। রবিবারের ক্লাস হয়েছে, তার জন্য তুমি রবিবার সময় পেয়েছো, সোমবার সময় পেয়েছো। মঙ্গলবার ক্লাস হলো, মঙ্গলবার সময় পেলে, বুধবার সময় আছে, বৃহস্পতিবার সারা দিন আছে, সেই বৃহস্পতিবার কোন রাত্রেবেলায় পড়া ধরবো। অতএব সময়ের অভাব নেই, দরকার হলে রাত দিন জেগে পড়া করো, আমার জানার দরকার নেই সেটা, কিন্তু পড়া যেন পেয়ে যাই। ওকে।